তবে কি আকাশ ভেঙে পড়বে? হোয়াইট হাউসে দ্বিতীয়বার ট্রাম্প। কেউ ভাবেনি 2016 সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জেতা সম্ভব। ট্রাম্প নিজেও সে কথা ভাবেননি। তার হিসাব ছিল জিতুন বা না জিতুন এই নির্বাচনের পর তিনি আমেরিকা এবং বিশ্বে এতটাই বিখ্যাত হবেন যে তার দীর্ঘদিনের স্বপ্ন নিজের একটা টিভি নেটওয়ার্ক চালু করা সম্ভব হবে। কিন্তু সত্যি বলতে যখন সে নির্বাচনে জিতে গেলেন তখন ভয়ে তার হাত পা ঠান্ডা। জিতেছেন সে কথা শোনার পর তাকে দেখে মনে হচ্ছিল তিনি ভূত দেখেছেন। এখন কি হবে? মেলানিয়া ট্রাম্প তার স্ত্রী সবার সামনেই কেঁদে ফেললেন। আনন্দে নয়, ভয়ে। বানানো গল্প নয়। নিউ ইয়র্ক টাইমসের নামজাদা সাংবাদিক মাইকেল উলফ তার বই ফায়ার অ্যান্ড ফিউরিতে সেই ইতিহাস সবিস্তার লিপিবদ্ধ করেছেন। 8 বছর পর ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। সেবার তিনি ভীত হয়েছিলেন, এবার সারা পৃথিবীই ভীত। এই লোকটা অসীম ক্ষমতা হাতে পেয়ে কি কাণ্ড করে বসেন তা ভেবে। ট্রাম্প জিতবেন এই বিশ্বাস কেবল তার নয়, খোদ ডেমোক্রেটিক নেতৃত্বের মধ্যে বদ্ধমূল ছিল। প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিদ্বন্দ্বী হলে তিনি কেবল হারবেন না, গোহারা হারবেন। সেই ভয় থেকে দলীয় নেতৃবৃন্দের চাপে অনিচ্ছা সত্ত্বেও বাইডেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তার জায়গায় পা রাখেন কমলা হ্যারিস। তাতেও কাজ হলো না। প্রায় 25 লাখ ভোট বেশি পেয়ে তাকে প্রায় হেসে খেলে হারালেন ট্রাম্প। কেন? কিভাবে? সে ব্যবচ্ছেদ দলের ভেতরে বাইরে বিস্তর হয়েছে। একটা বিষয়ে সবাই একমত, মুদ্রাস্ফীতি অভিবাসন। এই দুই ইস্যুতে মার খেয়ে গেছেন কমলা। তিনি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট, নিজে কিছুতেই বাইডেনের ব্যর্থ নীতির দায়ভার এড়াতে পারলেন না। যেসব ভোটারের উপরও কমলা আস্থা রেখেছিলেন, কর্মজীবী, আফ্রিকান আমেরিকান, ল্যাতিনীয় অভিবাসী, তাদের একটা বড় অংশ ডেমোক্রেটিক পার্টি ছেড়ে চলে যায় মূলত এই দুই কারণে। অন্য আরেক কারণ হলো গাঁজা। আফ্রিকান আমেরিকানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছিলেন, আমাকে ভোট দিয়েই দেখো না, তোমাদের এতে হারানোর কি আছে। তার সেই কথায় শুধু খ্রিস্টানগণরা নয়, লাতিনো অভিবাসীরা বিশ্বাস করে রেখেছে। তারা সবাই ট্রাম্পের বেতন পরিবর্তনের সম্ভাবনা দেখেছে। ডেমোক্রেটরা ধরে নেয় আমরা তাদের পক্ষে ভোট দিব, অথচ প্রতিবার ক্ষমতায় যাওয়ার পর আমাদের কথা তারা ভুলে যায়। এবার কমলাকে ভোট দেব না, ডেমোক্রেটদের শাস্তি দিতে হবে। এই কথা মিশিগানের মুসলিম ও আরব ভোটারদের, যারা গাজায় অব্যাহত ইসরায়েলি ধ্বংসযজ্ঞ থামাতে প্রেসিডেন্ট বাইডেনের অক্ষমতা ও অনাগ্রহে প্রবল ক্ষিপ্ত হয়েছিল। ট্রাম্প গণতন্ত্রের জন্য বড় হুমকি, একথা ডেমোক্রেটরা 4 বছর ধরেই বলছে। 2020 সালের সাধারণ ও 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে এই মন্ত্র কাজে দিয়েছিল, কিন্তু 2024 সালের ডেমোক্রেটদের কণ্ঠে সে মন্ত্র অনেকবার শোনা ভাঙা রেকর্ডের মতো মনে হয়েছে। আমার এক মেয়ে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত। সে বাইডেন বা ট্রাম্প কাউকেই ভোট দেয়নি। কেন জিজ্ঞেস করায় তার জবাব ছিল, এই দুজনের মধ্যে তফাৎ কোথায়? দুজনই তো ভিন্ন ভিন্ন বোতলে একই পানীয়। ট্রাম্প শুধু পুনর্নির্বাচিত হয়েছেন তাই নয়, 7,73,00,000 বা দেশের 49.9% মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই বিজয়কে ট্রাম্প নিজের এজেন্ডার সপক্ষে ম্যান্ডেট বলে দাবি করেছেন। সবাই তার সে কথায় একমত নয়। তিনি প্রায় 50% ভোট পেল, 50%-এর সামান্য অধিক মানুষ তাকে ভোট দেয়নি। অর্থাৎ দেশটা আগে যেমন বিভক্ত ছিল, এখনও তেমনই বিভক্ত। এই বিভক্ত দেশ চালাবেন কিভাবে ট্রাম্প? নির্বাচনের আগে ট্রাম্প নিজেই স্পষ্ট করে বলেছেন ক্ষমতায় এসে তিনি ঠিক কি করবেন। বামপন্থী অর্থনীতিবিদ রিচার্ড ওলফ তার কর্মসূচিকে 2 দেয়ালের সঙ্গে তুলনা করেছেন। একটি দেয়ালের কাজ হবে দক্ষিণ থেকে আসা অনাহুত অভিবাসী ঠেকাতে, অন্য দেয়ালের লক্ষ্য চীনা আগ্রাসন ঠেকাতে, আমদানি শুল্ক আরোপ। ট্রাম্প বলেছেন 3টি দেশের 100 কোটি অবৈধ অভিবাসীকে জোরপূর্বক বহিষ্কার করতে বদ্ধপরিকর তিনি। এর ফল ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে। 1930 সালের প্রেসিডেন্ট হুভার ও 1954 সালের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার লাখ লাখ মেক্সিকান অভিবাসীকে বহিষ্কার করেছিলেন। সেই ঘটনায় বিশ্ববাসী নিন্দা করেছে। যুক্তরাষ্ট্রের উদারপন্থী হতাশ হয়েছে, কিন্তু অধিকাংশের কাছে সে স্মৃতি এখনো ধূসর, প্রায় বিস্তৃত। অভিবাসীদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন ট্রাম্প। সে প্রতিশ্রুতি না রাখলেই বরং তিনি নিজ সমর্থকদের সমালোচনার মুখে পড়বেন। তবে চীনা পণ্যের উপর শুল্ক বসালে ট্রাম্প ভালোর চেয়ে মন্দই করবেন। তিনি যতটা উল্টো যুক্তি দেখান, এই শুল্কের যোগান চীনারা করবে না, মার্কিন ভোক্তাদেরই করতে হবে। ফলে যে মুদ্রাস্ফীতির কারণে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায়, সে মুদ্রাস্ফীতি আবার ডেকে আনবেন তিনি। অনেকের ভয় ট্রাম্প দেশের আইন ও বিচার ব্যবস্থাকে নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করবেন। যাদের তিনি শত্রু বিবেচনা করেন, সেই তালিকায় প্রেসিডেন্ট বাইডেন থেকে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন। তাদের বিব্রত করতে একের পর এক তদন্তের নির্দেশ দিবেন। তার সমালোচক হিসেবে পরিচিত মিডিয়া ওই তদন্তের বাইরে থাকবে না। তার প্রতি যথেষ্ট অনুগত নয় এমন হাজারো ফেডারেল কর্মচারীকে তিনি চাকরিচ্যুতি করবেন, এমন কথাও জানিয়েছেন। কিন্তু ট্রাম্প রাজা নন, তিনি একজন প্রেসিডেন্ট মাত্র। হতে পারে নিজ দলে তার বিরুদ্ধে টু শব্দটি করার কেউ নাই, কিন্তু প্রশাসনে ক্ষমতা
বিভক্তির কারণে তাকে কংগ্রেস ও বিচার বিভাগকে আমলে আনতেই হবে। তিনি যে সর্বশক্তিমান নন ক্ষমতা গ্রহণের আগেই টের পেয়েছেন তিনি যে অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নিজ নিজ রাজসভায় অর্থাৎ ক্যাবিনেটে প্রস্তাব করেছেন তাদের কেউ কেউ সমালোচনার মুখে নিজেরাই সরিয়ে দিয়েছেন। দুই একজন আবার ট্রাম্প নিজের প্রত্যাহার করে নিয়েছেন। বলা যায় যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রে চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা রয়েছে, তা একেবারে অকেজ হয়ে যায়নি। তবে স্বাস্থ্য ও শিক্ষা খাত থেকে যেসব নীতি অনুসরণের কথা শোনা যাচ্ছে তা বাস্তবায়িত হলে সত্যি বিপদ হতে পারে। ট্রাম্প মনোনীত স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন তিনি বাধ্যতামূলক টিকা বাতিল করতে পারেন, পানিতে ফ্লোরাইড প্রয়োগের যে নিয়ম চালু আছে তাও বাতিল করবেন। এর অর্থ আমেরিকায় আবার পোলিও ফিরে আসতে পারে, দাঁতেও ফিরবে ক্যাভিটি। পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এদেশে যে কড়াকড়ি রয়েছে ট্রাম্প সেসব শিথিল করতে চান। বিপদ তাতে বাড়বে বই কি, তবে অধিকাংশ আকাশ ভেঙে পড়ার মতো যা হতে পারে তা হলো জলবায়ু সংকট প্রশ্নে ট্রাম্পের উদাসীনতা। অধিকাংশ বিজ্ঞানীর মতে জলবায়ু সংকট মানব সভ্যতার অস্তিত্বের সংকট, অথচ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট মনে করেন পুরো ব্যাপারটাই গাঁজাখুরি। বৈদেশিক সম্পর্ক প্রশ্নে ট্রাম্প এখন যা করবেন বলে আগাম ঘোষণা দিয়েছেন তার অধিকাংশই খোলা কলসের ঢোল। তার প্রথম 4 বছরে সেরকম বাড়ি তিনি অনেক দিয়েছেন। এবার যেমন তিনি বলছেন তিনি পানামা খাল দখলে নেবেন, গ্রিনল্যান্ড কিনে নেবেন, চাই কি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ বানাবেন। এইসব আস্ফলনে এইসব দেশের কারো নিদ্রা হরণ হচ্ছে বলে হয় না। তবে ট্রাম্পের 4 বছরের যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলির সম্পর্ক শিথিল হতে পারে। তিনি পারলে ন্যাটোকে ভেঙে দিতেন, সেটা খুব খারাপ হবে না। আবার আমেরিকান ন্যাটোকে জুনিয়র পার্টনার বানিয়ে কম বিপর্যয়ের কারণ হয়নি। ট্রাম্প বিদেশের মাটিতে মার্কিন সৈনিক চান না, সেটাও ভালো খবর। এই শান্তিবাদী ট্রাম্প রাশিয়ার একনক পুতিনের জন্য খুবই সুসংবাদ। তিনি 1 সপ্তাহের ইউক্রেন দখলের পরিকল্পনা নিয়ে সে দেশ আক্রমণ করেছিলেন। প্রায় 3 বছর হতে চলল বাইডেন ও তার ন্যাটো মিত্রদের কারণে ইউক্রেন এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ট্রাম্প আশ্বাস দিয়েছেন তিনি একদিনে ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। এই সমাধান যে পুতিনের শর্তে তাতে সন্দেহ নেই, যে শর্তেই হোক যুদ্ধ যদি থামে তা সাময়িক হলো স্বস্তি ফেরাবে। পুতিন ছাড়া অন্য যে লোক মহাখুশি তিনি হলেন ইসরায়েলের বিবি নেতানিয়াহু। গাজাকে তিনি ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। এখন সে দেশের দক্ষিণপন্থীদের লক্ষ্য পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের একীভূত করা। প্রথম দফায় ট্রাম্প পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ অনুমোদন করেছিলেন, এবার হয়তো অ্যানেক্সেশনের দাবিও মেনে নেবেন। আসাদ উত্তর সিরিয়ার একাংশে এরই মধ্যে ইসরায়েল সৈন্য অবস্থান নিয়েছে, সেটিও ট্রাম্পের অনুমোদন পাবে তাতে সন্দেহ নেই। ট্রাম্পের প্রত্যাবর্তনে আরো খুশি হবে বিশ্বের চলতি ও ভবিষ্যৎ একনায়করা। তারা আমেরিকার ফার্স্ট এখন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে। 2017 সালের জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প বিশ্ব নেতৃবৃন্দকে সবক দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি সবার আগে নিজের দেশের স্বার্থ রক্ষায় আগ্রহী। আপনাদেরও বলি, আপনাদেরও উচিত হবে যার যার নিজের দেশকে স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ভারতের মোদি, ফ্রান্সের ম্যারি লে পেন বা হাঙ্গেরির ভিক্টর অরবান একই ভাষায় কথা বলছেন। দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমেরিকার নেতৃত্বের আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যে বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা এখন হুমকির মুখে। ট্রাম্পের পরামর্শ মেনে সবাই যদি যার যার নিজের দেয়াল তালা শুরু করে দেন, সেটাই হবে প্রকৃত আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা।